স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছে রেদওয়ান আহমেদ। প্রতি শুক্র ও শনিবার বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ, দুর্দশা, আশা নিরাশার কথা। দেশের স্বাস্থ্য খাতে বড় বিভাজন রয়েছে। এই বিভাজন শহর ও গ্রামীণ অঞ্চলের। শহরেও অনেক ধরনের হাসপাতাল রয়েছে। গ্রামীণ পর্যায়ে কমিউনিটি ক্লিনিক সেবা দিচ্ছে। তবে সব কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মীদের সঠিক প্রশিক্ষণ নেই। প্রতিটা ইউনিয়ন পরিষদে একটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সুবিধা আছে। সাধারণত এগুলো 10 থেকে 20 শয্যা বিশিষ্ট হয়। বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জনবল সংকট রয়েছে। দেশে চিকিৎসা খাতে সেবার সক্ষমতার মান কতটুকু, এ নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয়। দেশের স্বাস্থ্য সেবার অবস্থা কি? আমাদের সাথে যুক্ত রয়েছেন রাজশাহী থেকে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মাহবুবা খাতুন এবং রংপুর থেকে যুক্ত হওয়ার কথা রয়েছে জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি বেলাল হোসেন। স্বাগত জানাচ্ছি আপনাকে ডাক্তার মাহবুবা খাতুন। শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই যে শহর এবং গ্রাম অঞ্চলের এই যে স্বাস্থ্য সেবার যে পার্থক্য, সেটা আপনার কাছে আসলে কেমন মনে হয়? একটু কিছু হলেই সবাই শহরে চলে আসে, গ্রামে কেন? কিংবা আমি যদি বলি ঢাকা বাদ দিয়ে অন্যান্য জেলা শহরগুলোতে স্বাস্থ্য সেবা আসলে কেমন? আপনার অভিজ্ঞতা আসলে কি বলে? আমার অভিজ্ঞতা হচ্ছে যে আসলে বিগত অনেকদিন ধরে কিন্তু এখন উপজেলা স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। হ্যাঁ, অনেক পরিবর্তিত হয়েছে। কারণ আগে এমন একটা সময় আমরা যদি 10 বছর আগে ফিরে যাই, তো তখন দেখা যাবে যে সেই সময় উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে কিন্তু অপারেশন চালু ছিল না কিংবা সিজারিয়ান সেকশন চালু ছিল না। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রতিটা উপজেলাতে, এবং আমাদের রাজশাহী জেলা যদি আমি বলি, তো আমাদের 9টা উপজেলা আছে, 9টা উপজেলাতে কিন্তু সিজারিয়ান সেকশন ফ্যাসিলিটিসটা কিন্তু অ্যাভেলেবল। তা এখন সিজারিয়ান সেকশন সহ অন্যান্য অনেক রকমের অপারেশন কিন্তু আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে হয়ে থাকে। এবং শুধু তাই না, যে উপজেলা হেলথ কমপ্লেক্সে যে ওটি কমপ্লেক্সগুলো আছে, খুব চমৎকার ব্যবস্থাপনা আছে। এবং আমি বলবো যে শহরের মানুষের তুলনায় কিন্তু উপজেলার মানুষগুলো এখন এই মুহূর্তে ভালো আছে, কারণ তারা খুব সহজেই কিন্তু একটা চিকিৎসা সেবা পেয়ে থাকে। আমাদের উপজেলাগুলোতে আমি যদি আউটডোরে বলি, তাহলে পার ডেতে কিন্তু আমাদের প্রতি মাসে দেখা যাচ্ছে 12,000 রোগী আউটডোর সেবা নিয়ে থাকে এবং 5 থেকে 6,000 রোগী কিন্তু ইনডোর সেবা নিয়ে থাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে না, উপজেলার ব্যবস্থাপনা কিন্তু অনেকটা আগিয়ে গেছে। যদি কিছু পিছিয়ে থাকে, সেটা হলো আরবানে কিন্তু যারা স্লাম এরিয়া, যারা বস্তিবাসী, তাদের জন্য আসলে চিকিৎসা ব্যবস্থা একটু কঠিন হয়ে গেছে, এটা আমার কাছে মনে হয় আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু জানতে চাই যে আপনাদের যতজন রোগী, ঠিক ততজন চিকিৎসক কিংবা অন্যান্য চিকিৎসার সরঞ্জামাদি এসব কি স্থানীয় পর্যায়ে আছে? সংকট তো রয়েছে নিশ্চয়ই কিছু না কিছু। আমাদের জনবলের কিছু সংকট রয়েছে, ডাক্তারের সংকট রয়েছে। আমাদের যেমন নার্সের কোনো অভাব নাই, নার্স আছে, কিন্তু আমাদের 3য় শ্রেণী 4র্থ শ্রেণী এই যে এই পদগুলো প্রায় শূন্য বললেই চলে। এইরকম জনবল সংকট, আসলে 3য় শ্রেণী 4র্থ শ্রেণী ছাড়া তো সম্ভব না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনাতে একটা টিম ওয়ার্কিং, এখন টিম ওয়ার্কিং করতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের সংকটগুলো নিরসন করতে হবে। তো এইখানে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে। তবে আমি বলবো যে স্বাস্থ্য ব্যবস্থা আগিয়েছে, কিন্তু আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো আমাদেরকে আসলে মোকাবেলা করতে হবে। হ্যাঁ, চ্যালেঞ্জগুলোর কথা আপনি বলছিলেন। চ্যালেঞ্জগুলো আসলে কি? মূল সংকটগুলো আসলে কোন জায়গায়? মূল সংকটগুলো যেমন আমাদের যদি 24 আওয়ার ল্যাব ফ্যাসিলিটিস যদি আমরা উপজেলাতে এনশোর করতে পারতাম, 24 আওয়ার যদি সব রকমের ইমার্জেন্সি অপারেশন আমরা এনশোর করতে পারতাম, তাহলে আমি চাচ্ছিলাম যে আমরা চাই যে স্বাস্থ্য ব্যবস্থা সেই জায়গায় যাক যেখানে আমরা একটা ডিসেন্ট্রালাইজেশন হোক। আমরা উপজেলাগুলোতেই আমরা একদম টারশারি লেভেলের মতো করে উন্নত করতে চাই আর কি, উন্নত করা দরকার, যাতে একটা মানুষ তার এলাকাতেই বসেই সে কিন্তু সেবা পাবে। এবং তাকে যখন আমরা রেফার করা হয়, আমরা তো রেফার করে ফেলি, কিন্তু তার কিন্তু ভোগান্তিতে কমে না। হ্যাঁ, পরবর্তীতে তার আরো সে রেফার হয় অন্য জায়গায় গিয়ে তাকে ব্যবস্থা করে নিতে হয়, তার থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সবকিছু কিন্তু জটিল হয়ে যায়। হ্যাঁ, তো আমরা আসলে সেই স্বপ্ন দেখি, সেই স্বাস্থ্য ব্যবস্থাপনা যে আমাদের টারশারি লেভেলে যেতে হবে না, একটা স্থানীয় পর্যায়ে একটা মানুষ তার স্থানীয় এলাকাতেই সে তার একদম উন্নত চিকিৎসা ব্যবস্থা পাবে। হয়তো ভবিষ্যতে আমাদের একদিন এরকম দিন আসবে, এটা আমি আশাবাদী আর কি। নিশ্চয়ই। এই যে সংকট এবং চ্যালেঞ্জগুলোর কথা আপনি বলছিলেন, এসব নিয়ে আসলে কথা বলতে চাই, তবে আমাদের একটি বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরে এসে আবারও আমরা আলোচনায় ফিরব। মানচিত্রে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
স্বাগত আরেকবার দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি দেশের স্বাস্থ্যসেবার অবস্থা কি। আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী থেকে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মাহবুবা খাতুন এবং খুলনা থেকে সহকারী অধ্যাপক ডাক্তার উৎপল কুমার চন্দ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া রংপুর থেকে যিনি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিলেন তিনি বিশেষ কারণে যুক্ত হতে পারেননি। আমরা বিরতির পর আলোচনায় ফিরতে চাই। শুরুতেই চলে যেতে চাই খুলনায়। আপনার কাছে একটু উৎপল কুমার চন্দ জানতে চাই যে আমরা দেশের স্বাস্থ্য সংকট নিয়ে কথা বলছি, গ্রাম এবং শহরের পার্থক্যটা নিয়েও আপনার কাছে জানতে চাই। আপনার কাছে কি কি বিষয় মনে হয় যে সংকট রয়েছে এই স্বাস্থ্য খাতে, চিকিৎসা সেবা খাতে? জি, আমার নাম ডক্টর খান আহমেদ ইশতিয়াক। আমি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আরএমও হিসেবে দায়িত্বরত আছি এবং ডেঙ্গু এবং করোনা ইউনিটে ফোকাল পার্সন হিসেবে আছি। বর্তমানে আমাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর বিভাগে এবং ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটিতে অনেক ভালো রকমভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের বহির্বিভাগে সকল রকম বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সাধারণ রোগীরা চিকিৎসা পাচ্ছে। এছাড়া আমাদের প্রতিটি ডিপার্টমেন্ট বর্তমানে দক্ষ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা পাচ্ছে। আমাদের হাসপাতালে এখন ডেঙ্গু যে প্রকোপ শুরু হয়েছে এটার জন্য স্পেশালিস্ট টিম সবসময় অ্যালার্ট আছে। যে কোনো রকম মহামারী মোকাবেলার জন্য আমরা রেডি আছি। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে আমাদের কোভিড আইসিইউ এবং করোনার আইসোলেশনের জন্য 40টা আলাদা করে বেড রেডি করা হয়েছে, 10টা আইসিইউ বেড রেডি আছে। আমরা এই বিষয়ে সবসময় তৎপর আছি এবং আমাদের দক্ষ টিম, ডক্টর টিম, সিস্টার টিম এনারা সকলে সবসময় অ্যালার্ট আছে। যে কোনো রকমের মহামারী বা দুর্যোগ মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। জি, খান মোহাম্মদ ইশতিয়াক, আমরা দুঃখিত যে প্রথমে আপনার নামটা আমরা ভুল বলেছি। আমরা পুরো আপনার নাম এবং ডেজিগনেশন জানতে পেরেছি। খান মোহাম্মদ ইশতিয়াক, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, সংকটটা হচ্ছে দেখা যাচ্ছে যে পেশেন্টের তুলনায়, রোগীর তুলনায় ডাক্তারের সংকট কিংবা হাসপাতালে যেসব ট্রিটমেন্ট করা দরকার একদম পর্যাপ্ত পরিমাণে সেসবের সরঞ্জামাদি নাই, পরীক্ষা নিরীক্ষা করার জন্য জেলা শহর কিংবা ঢাকায় আসতে হয়। এই সংকটগুলো আপনারা মোকাবেলা কিভাবে করেন? ধন্যবাদ আপনাকে। আমাদের বর্তমানে সংকট এটা আসলে একদিনের সংকট না, অনেক দিন ধরে হয়ে আসছে। আমাদের বর্তমানে মাত্র 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল থাকলেও আমাদের প্রতিদিন প্রায় 2 থেকে 3 হাজার রোগী চিকিৎসা পায় এবং ইনডোরে আমাদের প্রায় 1.5 থেকে 2 হাজার রোগী ভর্তি থাকে। আমরা বিভিন্ন রকম চিকিৎসা টেস্টের জন্য যে ভারী যন্ত্রপাতি বা লজিস্টিক সাপোর্ট আমাদের বেশ কিছু অভাব আছে, এজন্য আমরা চাহিদাপত্র পাঠিয়েছি এবং আশা করা যায় অতি দ্রুত সম্ভব আমরা পেতে পারি। এখন যা আছে এই নিয়ে তো আমাদের এগোতে হবে, এটা নিয়ে তো আসলে অভিযোগ করে লাভ নেই। আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি যা আছে সেইভাবে এগিয়ে যাওয়ার জন্য এবং আমাদের যে সকল সরঞ্জামাদি বা হেভি মেশিনারিজ বা জনবলের যে সংকট আছে এটার জন্য আমাদের যে কর্তৃপক্ষ তাদেরকে আমরা বারবার চাহিদাপত্র পাঠাচ্ছি। জি, নিশ্চয়ই। খান মোহাম্মদ ইশতিয়াক, আপনি আমাদের সাথে থাকুন, আমরা আরও কথা বলতে চাই আপনার সাথে। আমাদের সঙ্গে প্রথমেই যে অতিথি যুক্ত হবার কথা ছিলেন রংপুর থেকে, জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি বেলাল হোসেন, উনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই, আপনি জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের সাথে সম্পৃক্ত, আপনার কাছ থেকে নিশ্চয়ই সংকটগুলো খুব ভালোভাবে জানতে পারবো যে হাসপাতালে গেলে আসলে রোগীরা ট্রিটমেন্ট ঠিকভাবে পায় কি না, কিংবা আপনারা তো এ নিয়ে কাজও করেন, আপনাদের অভিজ্ঞতা একটু জানাবেন আমাদের। অনেক ধন্যবাদ। আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে একটু ঢুকতে পারিনি, এই জন্য দুঃখিত। আসলে বাংলাদেশের টোটাল বাংলাদেশটারই কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ। আমরা শুধু চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে আমরা যদি হাসপাতাল চিত্রটা আমরা বলি, আসলে এটা একেবারে আমাদের কাছে একটা মানে চলছে সেটাই মনে হচ্ছে যে এটা চলা কথা চলছে, কারো কোনো ধরনের গুরুত্ব নাই। হঠাৎ করে কোনো জিনিস এটা তৈরি হয়, সারা দেশের আলোড়ন তৈরি হয়, আমরা সবাই তড়িঘড়ি করে ব্যস্ত হয়ে পড়ি, তারপরে দেখা যায় কিছুদিন এটা থাকে, তারপর আবার যাচ্ছে তাই। আপনারা দেখেন যে কিছুদিন আগেই যে বাচ্চাদের অগ্নিদগ্ধ হলো যে আমাদের বিমান ক্রাশের ফলে, আপনারা দেখেন যে সারা দেশের বার্ন ইউনিটগুলোর কি অবস্থা, তাদের সংস্কার নাই। এর আগে করোনার ভয়াবহ অবস্থার সময় আপনারা দেখছি সারা বিশ্বের অবস্থা থেকে বাংলাদেশের অবস্থাটা কি করুণ চিত্র। এবং প্রতিনিয়তই স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে যে নিউজ করা হচ্ছে, আপনারা যেভাবে তুলে ধরতেছেন, আমরা যেভাবে সচেতন করতেছি, যেভাবে মানুষকে বোঝানো দরকার,
কতক্ষণ পাবো তাহলে? যে অবস্থার পরিবর্তন হবে, এই পরিবর্তনটা কিন্তু আমরা কোনোভাবেই পাচ্ছি না। এটার কিন্তু আমরা মনে করি যে সমস্ত সরকারের এবং যারা এই দায়িত্বশীল কর্মকর্তারা আছে সমস্ত দায়িত্ব কিন্তু তাদের, এটা টোটাল একটা তাদের অবহেলার দায়িত্ব এবং এটা অস্বীকার করার কোনো বুদ্ধি নাই। এইখানে কিন্তু যারা নিয়োজিত আছে, যারা ফিল্ড পর্যায়ে কর্মরত আছে, ডাক্তার, নার্স, অন্যান্য যারা আছে, তারা কিন্তু এখন আগের চেয়ে অনেক আধুনিক। এখন আমাদের রংপুর মেডিকেল কলেজে যদি আমরা বলি, সেখানে ব্রিগেডিয়ার জেনারেলের অভাব ছিল, আমরা মনে করছিলাম যে তিনি আসছেন, কিন্তু তিনি আসছেন, তার কাছে ক্ষমতাটা কতটুকু, সে কি কি ক্ষমতা পাওয়ার করতে ইমপ্লিমেন্ট করতে পারবে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের তার মধ্যে কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি না। যে এক একটা মন্ত্রণালয় এক এক ধরনের কাজ করে। নার্সকে যে উনি কমান্ড করবে, সে নার্সরা এখন অফিসার, তারা তো ডাক্তারদের কমান্ড মানতে বাধ্য নয়, তারা পরিচালকের কথা মানতে বাধ্য নয়, তারা ওখানে যে ডাক্তার পরিচালক আছে তাদের কথা মানতে বাধ্য নয়। এভাবেই একটা ডিভাইডেশন চলতেছে। একই সঙ্গে অপ্রতুল কিছু লোকজনের ব্যবস্থা, দালালি তো আছেই, বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের যে সমস্ত দালালদের দৌরাত্ম সেটা তো আছেই। এর ফাঁকেই কিন্তু বিভিন্ন ধরনের দৌরাত্ম করতেছে যে সিন্ডিকেট ব্যবসাটা এখানে, যে বিভিন্ন ভাবে তারা সিন্ডিকেটরা বিভিন্ন রোগীকে হয়রানি প্রতারিত করতেছে। এই যে টোটাল অবস্থাটা, এই টোটাল অবস্থাটার জন্য দায়ী কে? আমার মনে হয় আমরা যদি অন্য কোনো পাশে না যাই, আচ্ছা, এই টোটাল অবস্থাটার জন্য দায়ী আসলে কি মনে হয় আপনার? আমরা যতটুকু দেখেছি এটা সমস্ত দায় হচ্ছে মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরাসরি কর্তৃপক্ষ দায়। এটা থেকে কোনো ধরনের সুযোগ নাই তারা বের হইতে পারে। সেটা আইনি জটিলতা হোক, তারা বলুক যে আইনি জটিলতা আছে, এই জটিলতা তো সাধারণ মানুষ, সাধারণ রুগী তো কোনো স্থাপন করতে পারে না। তারা এটা বলুক যে আমার কাছে ক্ষমতা নাই। একজন সিভিল সার্জন বসে আছে, সে আইন প্রয়োগ করতে পারবে না, তার ডাক্তার কাছে যে কথা বলতে পারবে না, চার্জ করতে পারবে না, একটা ক্লিনিক বন্ধ করতে পারবে না, তার পুলিশ নাই, ম্যাজিস্ট্রেটি ক্ষমতা নাই, তাহলে তাকে এই পথটা দিয়ে, একটা গাড়ি দিয়ে তাকে বসে রাখা হয়েছে কেন? আমরা এটা তো অবাক হয়ে যায় এই সমস্ত কারণ দেখে। একজন মেডিকেলের পরিচালক, তার কোনো ক্ষমতা থাকবে না, সে একটা চতুর্থ শ্রেণীর কর্মচারীকে সে সাসপেন্ড করতে পারবে না, তার চাকরির ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবে না, তাহলে ওনাকে পরিচালক দিয়ে একটা গাড়ি দিয়ে তার পিছনে ব্যয় করার কারণটা কি? এই সমস্ত বিষয়ে তারা কি তাদের কর্মক্ষেত্র থেকে তারা কি অবরোধ করতে পারে না? তারা কি সরকারের কাছে দাবি দেওয়া তুলতে পারে না? তারাও কিন্তু চুপ করে বসে আছে। জি, বুঝতে পেরেছি আপনার কথা। মানে শুরুটা একদম স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেই আসলে করতে হবে। আমাদের সঙ্গে আরো দুজন চিকিৎসক রয়েছেন, আমি একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। আবার একটু রাজশাহীতে চলে আসতে চাই। ডাক্তার মাহবুবা খাতুন, শুরুতেই আপনার সাথে আমি কথা বলছিলাম, আপনি সংকট নিয়ে কথা বলছিলেন। একটু সহজভাবে জানতে চাই, চিকিৎসকরা কেন শহরমুখী হয়, গ্রামে থাকতে চান না, এবং গ্রামে থাকার জন্য চিকিৎসকদের আরো কি কি করা প্রয়োজন, যেটা সরকার উদ্যোগ নিলে চিকিৎসকরা গ্রামে থাকতে উদ্বুদ্ধ হতে পারে? ডাক্তার মাহবুবা খাতুন, সম্ভবত যান্ত্রিক কোনো ত্রুটি, আপনি শোনা যায় কি? হ্যাঁ, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যায়? জি জি, আপনাকে আমি শুনতে পাচ্ছি। দুঃখিত, আসলে যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আসলে সরাসরি যোগাযোগ করতে আমাদের একটু সমস্যা হচ্ছে। আমরা খুলনায় চলে যেতে চাই। ডক্টর ইশতিয়াক, আপনার কাছে আমার একই প্রশ্ন, যে চিকিৎসকরা সাধারণত শহরমুখী হতে পছন্দ করেন, কিংবা গ্রামে থাকার জন্য আসলে সরকারের কি উদ্যোগ নেওয়া দরকার? আপনি একজন চিকিৎসক হিসাবে কি ভাবেন এই বিষয়ে? আসলে একজন চিকিৎসার জন্য সবচেয়ে বড় গ্রামে থাকার অন্তরায় তার নিরাপত্তা, সেফটিটা অনেক ইম্পর্টেন্ট। একজন চিকিৎসক চারপাশে সেভাবে তার সেফটি ইস্যুটা পাচ্ছে না বিধায় সে ম্যাক্সিমাম সময়টা ডাক্তার সাহেব, মহিলা ডাক্তার হোক, পুরুষ ডাক্তার হোক, সকলেই এক রকমের আপনার সিকিউরিটিহীনের মধ্যে থাকছে। এছাড়া অনেক রকমের রোগীরা আসে, জনবল আসে। এছাড়া রোগীর যে নাম্বারটা অনেক বেশি, একজন ডাক্তারের মাধ্যমে প্রায় প্রতিদিন 200-300 রোগীর চিকিৎসা দেওয়া লাগে, যেটা কোয়াইট ইম্পসিবল। এবং এটার মাধ্যমে একজন ডাক্তারের যে মানসিক স্বাস্থ্য বা তার এমনি পরবর্তী পোস্ট গ্রাজুয়েশনের জন্য যে পড়াশোনা, এগুলো আসলে অনেকটা কঠিন হয়ে পড়ে যে কোনো ডাক্তারের জন্য।
তা অবশ্যই আমার মনে হয় যদি প্রান্তিক পর্যায়ে বা উপজেলা পর্যায়ে ডাক্তারের পরিমাণ বাড়িয়ে দেওয়া যায় বা সংকট কমানো যায় তাহলে মনে হয় কিছুটা চাপ কমবে। আরেকটা বড় ইস্যু হলো সেফটি বা নিরাপত্তা। যতক্ষণ পর্যন্ত ডাক্তারের সেফটি এনশিওর করা না যাচ্ছে আমার মনে হয় কখনো কোনো ডাক্তার কোনো রকম ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে কাজ করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করবে না। এবং এজন্য সামনে আমাদের যারা ইয়াং জেনারেশন আসছে, যারা আগামীতে ডাক্তার হয়ে বেরোচ্ছে, এরাও এই বিষয়ে অনেকটা অনুৎসাহিত হয়ে পড়ছে এবং বিশেষ করে ইয়াং ডাক্তারের জন্য বিদেশমুখী হওয়ার প্রবণতাও বেশি। জি, আমি সবশেষ আপনার কাছে একটু জানতে চাই যে এই যে বিশেষ চিকিৎসার ক্ষেত্রে কি আগুনে পুড়ে গেলে সবসময় ঢাকামুখী হতে হয়, এগুলো আসলে সারা দেশে কেন এই চিকিৎসা সেবাগুলো মানে অপ্রতুলতা কেন? এটা যদি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে যদি ডাক্তারদেরকে ঠিক পরিমাণে লজিস্টিক সাপোর্ট এবং জনবল সংকট কাটিয়ে ওঠার জন্য পর্যাপ্ত জনবল নিয়োগ করা যায় তাহলে মনে হয় এই ধরনের একমুখী যে এককেন্দ্রিক বা এক শহর কেন্দ্রিক যে প্রবণতা এটা অনেক কমে আসবে। শুধু ভালো মানের ডাক্তার দিলেই হবে না, এর সাথে সেই ডাক্তারের চিকিৎসা করার জন্য বিভিন্ন রকম তাকে যন্ত্রপাতি হোক বা তার অ্যাসোসিয়েট হোক এগুলো সরবরাহ করতে হবে। আমি খালি ডাক্তার দিলাম আর সাথে তার কাছ থেকে বেস্টটা চাইলাম তাহলে তো হবে না। তা এই ব্যাপারগুলো আমার মনে হয় কর্তৃপক্ষের দৃষ্টি নেওয়া উচিত। আমাদের কর্তৃপক্ষ এই বিষয়ে অনেক কাজ করে যাচ্ছে। আশা করি পূর্বের দিনের চেয়ে আমরা সামনের দিনগুলোতে অনেক ভালো রকমের সাড়া পাবো এবং আমাদের স্বাস্থ্য খাত কিছুটা হলেও উন্নতির দিকে যাবে সে আশা করছি।